নো টেনশন, নো হেজিটেশন। আমরা শিখবো আজকে উদ্ভিদ বিজ্ঞানের কোষ প্রাচীরের গঠন। সাথেই থাকুন। অর্গানিক কেমিস্ট্রি জানতে হলে কিংবা কার্বোহাইড্রেট সম্পর্কে জানতে হলে আমাদের চোখ রাখতে হবে বায়োলজির কোষ প্রাচীরের গঠনে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এইচএসসি জীববিজ্ঞানের প্রথম পত্রের কোষ ও কোষের গঠন থেকে কোষ প্রাচীরের গঠন সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আর এই পুরো লেকচার জুড়েই থাকছি আমি জ্যাডএইচ ওভি, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাব মূল লেকচারে, কোষ প্রাচীরের গঠনে। নো টেনশন, নো হেজিটেশন। আমরা শিখবো আজকে উদ্ভিদ বিজ্ঞানের কোষ প্রাচীরের গঠন। সাথেই থাকুন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে উদ্ভিদ বিজ্ঞানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়টা, প্রথম অধ্যায়, সেটি হচ্ছে কোষ ও কোষের গঠন। সো আজকে আমরা যে টপিকসটাতে ফোকাস করব সেটি হচ্ছে একটি আদর্শ জীবকোষের গঠন প্রকৃতি। সো একটি আদর্শ জীবকোষের গঠন প্রকৃতির মধ্যে আমাদের আজকের মূল লেকচারটি হচ্ছে কোষ প্রাচীরের গঠন, দ্যাট ইজ স্ট্রাকচার অফ সেল ওয়াল। এটি যদিও একটা জড় কোষ প্রাচীর, রাইট, যেহেতু এটা উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষের শুরুতে থাকলেও পরবর্তীতে কিন্তু আর থাকে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু আজকের লেকচারের শুরুতে বলেছিলাম যে কোষ প্রাচীর সম্পর্কে জানতে হলে তোমাকে অবশ্যই চোখ রাখতে হবে অর্গানিক কেমিস্ট্রিতে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে যে যৌগ গঠিত সেটাকে আমরা বলি জৈব যৌগ, যার আরেক নাম হচ্ছে কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট সম্পর্কে যাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা নেই তারা কোষ প্রাচীরের গঠন বুঝতে একটু সমস্যা হবে। তাই সেই সমস্যা দূরীকরণে আমরা পুরো লেকচারটি দেখব না টেনে। আসুন, কোষ প্রাচীরের গঠন। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের মানে চতুর্দিকে অর্থাৎ চারুদিকে অবস্থিত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীরকে অর্থাৎ জড় প্রাচীরকে কোষ প্রাচীর বলা হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কোষ প্রাচীর কি দিয়ে গঠিত আমরা এখন দেখব। যে কোষ প্রাচীরের গঠন সম্পর্কে বিজ্ঞানীদের যদিও প্রথমে অনেকটাই টেন্সড বা টেনশনে ছিলেন, পরবর্তীতে বিজ্ঞানীরা সঠিক এবং সুন্দর এবং সাবলীলভাবে কোষ প্রাচীরকে উপস্থাপন করেন তিনটি প্রেক্ষাপটে। অর্থাৎ কোষ প্রাচীরের গঠনকে খুবই সাবলীল করার জন্য তিনটি প্রস্তাব রাখেন, যার একটি হলো মধ্য পর্দা, অন্যটি হলো সেকেন্ডারি পর্দা এবং লাস্ট যেটা সেটা হচ্ছে প্রাইমারি পর্দা। অর্থাৎ ওরিয়েন্টেশনটা এভাবে হয়, প্রথমটা হচ্ছে মধ্য পর্দা, এরপরে হচ্ছে প্রাইমারি পর্দা, এরপর হচ্ছে সেকেন্ডারি পর্দা। সো কিভাবে গঠিত হয় সেটি আমরা এখন দেখব। তবে কোষ প্রাচীরের গঠন সম্পর্কে আরো অনেক অনেক তথ্যপত্র আছে, আমরা সেদিকে ফোকাস না করে চিত্র দেখব ফার্স্টে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেগুলো সম্পর্কে আমরা একটু অবগত, তবে এটি আমরা অণুজীব বিজ্ঞান শাখায় দেখব, ঠিক আছে, অর্থাৎ বোটানির চতুর্থ অধ্যায়ে দেখব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যে কোষ প্রাচীর যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কথা বলবো আজকে, তাই এটি জাস্ট আমি তোমাদেরকে অ্যাট এ গ্ল্যান্স দেখালাম যে উদ্ভিদ এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে কিংবা ছত্রাকের কোষ প্রাচীরের মধ্যে কাইটিন নির্মিত যে প্রাচীর থাকে সেটি বা কেমন ধরনের হয়। তো এই পুরো জিনিসটি বা পুরো টপিকসটা বা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য অবশ্যই ওমেগার অনলাইন পেজে অথবা আমাদের অফলাইন ব্যাচে চোখ রাখতে হবে, ঠিক আছে। আসো দেখি আমরা পরবর্তীতে, এটা তোমাদের এই মুহূর্তে দরকার নেই। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আউটার মেমব্রেন যেটা মানে বহিত্বক যেটা, আবার এটা হচ্ছে সেল ওয়াল যেটা একেবারে বাহিরের দিকে থাকে, আর মাঝখানে থাকে প্যাপটিডোগ্লাইকান যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার জড় কোষ প্রাচীর। তার মানে হচ্ছে এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত আমরা যারা, আমাদের কোষ প্রাচীর কিন্তু নাই, তবে প্রথমে থাকে, এরপর আস্তে আস্তে বিলীন হয়ে যায়। আর উদ্ভিদ কোষের এই অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। এছাড়া কিছু নিম্ন শ্রেণীর জীব আছে যাদের কোষ প্রাচীরের মধ্যে আছে অনেক অনেক বৈচিত্র্য। এখন আমরা দেখব উদ্ভিদ কোষটা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, উদ্ভিদ কোষের প্রথমে আসি আমরা, যেটা হচ্ছে ভৌত গঠন। কোষ প্রাচীরের গঠন সম্পর্কে তুমি যদি সঠিক এবং সাবলীল ব্যাখ্যা পেতে চাও তাহলে কোষ প্রাচীরের গঠনকে আমরা তিনটি ভাগে ভাগ করব ফার্স্টে। সেটি কি? প্রথমটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার মানে ভৌত গঠন, এরপরে হচ্ছে রাসায়নিক গঠন, আর লাস্টের টপিকটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন। এই তিনটি গঠন থেকে আমাদের একাডেমিক সেকশনে অর্থাৎ একাডেমিকে আমাদের কোষ প্রাচীরের গঠন সম্পর্কে দিতে হবে শুধুমাত্র ভৌত গঠনটা। এই ভৌত গঠনটাই চিত্রসহ আমাদের পরীক্ষায় আসে। তবে মাই ডিয়ার স্টুডেন্টস, রাসায়নিক গঠন এটা কখনো তোমাদের পরীক্ষায় আসবে না। রাসায়নিক গঠন এটা পরীক্ষা আসবে না, তবে এটা হচ্ছে ইনফরমেটিভ, এটা মেডিকেলের বিভিন্ন ইনফরমেশন আসে। এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন বোর্ডে আসে নাই, তবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বছরে প্রশ্ন এসেই থাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন থেকে। তবে ওমেগা সবসময় বিশ্বাস করে ঢাকা মেডিকেল কিংবা মেডিকেল অথবা বিশ্ববিদ্যালয় যে কোনো টপিকস হোক না কেন আমরা একাডেমিক সেক্টরে আলোচনা করে থাকি, তোমাকে গুছিয়ে দিয়ে থাকি। একাডেমিকের পাশাপাশি অ্যাডভান্স অ্যাডমিশন প্রোগ্রামের যত ইনফরমেশন লাগে সবই আমরা লেকচারে দিয়ে থাকি। মানে স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোষ প্রাচীর সাইটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক বস্তু দিয়ে তৈরি।
কোষ প্রাচীরটা কি মাই ডিয়ার স্টুডেন্টস? সেটি হচ্ছে সাইটোপ্লাজম। লুক এট, এই যে সাইটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক বস্তু। আর রাসায়নিক বস্তুগুলো কি বলতো? রাসায়নিক বস্তুগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট যে রাসায়নিক বস্তুর কথা আমরা বলছি, কার্বোহাইড্রেট এগুলো সবই হচ্ছে পলিস্যাকারাইড। সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোপ্রোটিন আছে, প্যাকটিন আছে, লিগনিন আছে, সুবেরিন, তাই তো? সো এগুলো কি? এগুলো সবই কার্বোহাইড্রেট আর এগুলো সবই অর্গানিক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে দেখো পরিণত কোষ প্রাচীরে দুটো স্তর থাকে, একটা প্রাইমারি কোষ প্রাচীর আর একটা কি সেকেন্ডারি কোষ প্রাচীর। তাহলে এই প্রাইমারি এবং সেকেন্ডারিকে ব্যবচ্ছেদ করে রাখে কে? মধ্যপর্দা। তাই মধ্যপর্দা কিভাবে সৃষ্টি হলো সেটা জানতে হবে। মধ্যপর্দার উপরে এমন কি কার্বোহাইড্রেট জমে আরেকটা লেয়ার সৃষ্টি করে, যেটা নাম হচ্ছে প্রাইমারি পর্দা। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রাইমারি পর্দার উপরে এমন কি রাসায়নিক পদার্থ জমে যেখানে তিনটা লেয়ার সৃষ্টি করে, যার নাম হচ্ছে সেকেন্ডারি পর্দা। আসুন দেখি কি বলে আমাদের কোষ প্রাচীরের এই তিনটা লেয়ার। দুটি কোষের মধ্যবর্তী সাধারণ প্রাচীরটি মধ্যপর্দা নামে পরিচিত, অর্থাৎ দুইটাকে ব্যবচ্ছেদ করে রাখছে কোন পর্দা? মধ্যপর্দা, মিডল ল্যামেলা, মিডল ল্যামেলা। এবার আসো, পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে প্রোটোপ্লাজমের প্লাজমোডেসমাটা। মাই ডিয়ার স্টুডেন্টস শুনো তোমরা, প্লাজমোডেসমাটা তোমার পরীক্ষা আসবে 1 নম্বর, এটা শিওর, শিওর শর্ট। এটা যে 1 নম্বরে তোমার বোর্ড পরীক্ষা বলো, কলেজ পরীক্ষা বলো, ওমেগার পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় প্লাজমোডেসমাটা কি 1 নম্বর পরীক্ষা আসবে এটা। সো আমরা এই কোশ্চেনটার, এই কোষ প্রাচীরের টপিক থেকে এই ওয়ার্ডটা মুখস্থ করে নেব জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এটা কি করে জানো? এটা হলো একটা কোষ এর সাথে আরেকটা কোষের মধ্যবর্তী একটা সংযোগ স্থাপন করে, যার মাধ্যমে পানি, খনিজ লবণ, বিভিন্ন রাসায়নিক পদার্থ এক কোষ থেকে আরেক কোষে যাতায়াত করে। এই সরু ছিদ্র, এই অতি আণুবীক্ষণিক বা আলট্রা মাইক্রোস্কোপিক এই টিউবের নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এবার আমরা যদি দেখি, পাশাপাশি অবস্থিত কোষের যে কূপগুলি আছে একটা অপরটার দিকে উল্টো দিকে মুখোমুখি অবস্থান করে, ফলে কোষ প্রাচীরে একটা সূক্ষ্ম ছিদ্রের সৃষ্টি হয়। আমি কিন্তু এগুলো চিত্রে দেখাবো, জাস্ট এখন বলছি দেন চিত্রে দেখাবো। এরপরে আসো, মুখোমুখি অবস্থিত দুটি কূপকে পিট জোড় বলা হয় বা পিট পেয়ার, পিট মেমব্রেন। এই দেখো, পিট মেমব্রেন বলা হয়। তাহলে আমরা আসলে কথায় কিংবা লাইনে অথবা এই লেখার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, বিশ্বাস করব না। আমরা বায়োলজিতে দেখবো বেশি বেশি ফিগার, আর সেই ফিগারকে তুমি অল্প সময়ের মধ্যে কিভাবে অঙ্কন করবা, আসো দেখি। ওকে মাই স্টুডেন্টস, এখানে তোমরা কোষ প্রাচীরের একটা চিত্র দেখতে পাচ্ছ, যদি এটা আমি একবারে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করা, অতটা ভালো হয়নি, বাট এইভাবে তোমাকে চিত্রটা আঁকতে হবে, কারণ এটা আমাদের আবুল হাসান স্যারের বইয়ে যেই ফিগারটা আছে সেটাই তোমাকে দিতে হবে। এটা ভৌত গঠনে এই ফিগারটা অবশ্যই তোমাকে শো করতে হবে। ওকে, সো তুমি এখানে দেখতে পাচ্ছ যে কোষ প্রাচীরের গঠনে আমরা প্রথমত দুইটা পর্দা নিয়ে কথা বলি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা কি সেকেন্ডারি। আর যদি এই দুইটা পর্দার মধ্যবর্তী ব্যবচ্ছেদকারী যে মধ্য পর্দাটা আছে সেটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। এবং এইখানে তুমি দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি পর্দার মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, যেটার নাম হচ্ছে কূপ এলাকা। এটা সৃষ্টি হওয়ার পেছনেও অনেক অনেক ভালো ভালো ব্যাখ্যা আমাদের পড়তে হয়, বাট আমাদের ইন্টারসেকশনে এই মুহূর্তে আপাতত প্রয়োজন নেই। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেটা জানবা সেটা হচ্ছে 1 নম্বরে যদি আমি ব্যাখ্যা তুলে ধরি এখানে, যে মধ্য পর্দা, ওকে, মানে যেটাকে আমরা বলি কি মিডল লেয়ার। প্রশ্ন হচ্ছে স্যার এই মধ্যপর্দা কিভাবে তৈরি হয়? মধ্যপর্দা আসলে কি? মধ্যপর্দা হচ্ছে দুইটা কোষের মধ্যবর্তী একটা ব্যবচ্ছেদকারী পর্দা। কিভাবে তৈরি হয় এই মধ্যপর্দার? মধ্যপর্দা তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায় থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট। ওকে, যে আমি এখানে লিখি যে ফ্র্যাগমোপ্লাস্ট মাইটোসিস কোষ বিভাজনের। আমি যদি এভাবে বলি যে না স্যার এটা তো হয় না, তাহলে তুমি যদি আরেকটু ডিটেইলস পড়তে চাও সংক্ষিপ্ত না করে, তাহলে তোমাকে বুঝতে হবে যে স্যার কোষ প্রাচীর কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা পরবর্তীতে জেনে নিব। বাট আমি যদি বলি যে কোষ প্রাচীরের যে মধ্যপর্দাটা আছে, এই মধ্যপর্দা কিভাবে সৃষ্টি হয়, এটা কখন এটা সূচনা হয়, তুমি কি জানো? আসো দেখি। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মধ্যপর্দার সূচনা ঘটে। তবে কি দ্বারা তৈরি হয় মধ্যপর্দা? সাইটোপ্লাজম থেকে একটা রাসায়নিক পদার্থ আসে, কার্বোহাইড্রেট। কোত্থেকে আসবে? সাইটোপ্লাজম থেকে। কি সে রাসায়নিক পদার্থ? ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট। এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে ভাইয়া এই সাইটোপ্লাজম থেকে আসবে কি? ফ্র্যাগমোপ্লাস্ট। এবং গলজি বস্তু থেকে আসবে প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস। কি আসবে? প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস। প্যাকটিন এটা মূলত একটা লবণ, হ্যাঁ। সো সোডিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট, হ্যাঁ, পটাশিয়াম প্যাকটেট, এগুলোর মধ্যে মেইনলি কি? সবই লবণ। ওকে, সো প্যাকটিন জাতীয় ভ্যাসিকল, প্যাকটিন ভ্যাসিকল, ভ্যাসিকল। এই যে তুমি রাসায়নিক পদার্থগুলো দেখতে পাচ্ছ,
এগুলা একসাথে মিক্সড হয়ে তৈরি করে কি পর্দা? এই যে মধ্য পর্দা। তাহলে বোঝা গেল কি তিনটা লাইন, আমার চারটা লাইন শিখতে হবে। প্রথমত হচ্ছে মধ্য পর্দা হচ্ছে দুইটি কোষের মধ্যবর্তী বা ব্যবচ্ছেদকারী একটি পর্দা। এই মধ্য পর্দা তৈরি হয় কখন? মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মধ্য পর্দার সূচনা ঘটে। তারপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায় থেকে আর সূচনা হয়। ওকে, ডান, বুঝলাম। তাহলে কিভাবে গঠিত হয়? সেটি তৈরি হবে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট। এটা একটা কার্বোহাইড্রেট জাতীয় রাসায়নিক পদার্থ, থকথকে জেলির ন্যায় ফ্র্যাগমোপ্লাস্ট। এবং আমাদের যে গোলজি বস্তু আছে বা গোলজি সব যেটাকে আমরা বলি, অবশ্যই এই গোলজি বস্তুটা আবিষ্কার হয়েছে 1900 কত সালে জানো? 1898 সালে ক্যামিলো গোলগি। ক্যামিলো গোলগি, এটার নাম অনুযায়ী তার নাম দিয়েছে গোলগি অ্যাপারেটাস। ওকে, সো এই গোলগি বস্তু থেকে আসা প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস একসাথে ভর্তার মতো মিলিত হয়ে আঠার মতো জেলির ন্যায় থকথকে শক্ত একটা রাসায়নিক পদার্থ তৈরি করে, যার নাম কি? মধ্য পর্দা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু মধ্য পর্দা আমরা জেনেই গেলাম, এখন কি হচ্ছে দেখো। এই মধ্য পর্দার উপরেই দেখো কিছু রাসায়নিক পদার্থ জমা হচ্ছে। আমি ডট ডট দিয়ে বোঝানো ট্রাই করেছি। এই রাসায়নিক পদার্থগুলা কি হতে পারে, সেটা দিয়ে কি তৈরি হয়, সেটা হচ্ছে ভাইয়া প্রাইমারি পর্দা, তাই তো? সো আমি যদি এখন 2 নাম্বার পয়েন্টে আসি, সেটা নাম দিব আমি কি ভাইয়া বলো তো? প্রাইমারি পর্দা। নাম্বার 2 প্রাইমারি পর্দা। এটা আমি একটু ইংলিশে লিখি, প্রাইমারি পর্দা। ওকে, প্রাইমারি লেয়ার বা প্রাইমারি ল্যামেলা। প্রাইমারি ল্যামেলা, ঠিক আছে? তুমি এল এ দিতে পারো, এম ই এল এ, ল্যামেলা, ঠিক আছে? প্রাইমারি ল্যামেলা, ওকে, বা প্রাইমারি পর্দা, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রাইমারি ল্যামেলা এটা কিভাবে তৈরি হচ্ছে দেখো। মধ্য পর্দার উপরে, এই যে মধ্য পর্দার উপরে কিছু কিছু কার্বোহাইড্রেট আছে। কি কি? মধ্য পর্দার উপরে এই রাসায়নিক পদার্থের নামগুলো হচ্ছে ভাইয়া সেলুলোজ, সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ। তারপরে হচ্ছে ভাইয়া গ্লাইকোপ্রোটিন। তুমি শুনে অবাক হবা, স্যার গ্লাইকোপ্রোটিন কি দ্বারা তৈরি হয় জানো? এই দেখো, গ্লাইকোপ্রোটিন তৈরি হয় গ্লাইকোজেন দিয়ে। গ্লাইকোপ্রোটিন, এই গ্লাইকোপ্রোটিন মানে এটা কি দিয়ে তৈরি হয়? গ্লাইকো মানে কি? গ্লাইকোজেন। 50টা গ্লুকোজ নিয়ে একটা গ্লাইকোজেন হয়। আর প্রোটিন তো বুঝোই যে 20টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে কয়টা প্রোটিন হয়? একটা প্রোটিন হয়। তার মানে এখানে বিশাল কার্বোহাইড্রেট, তাই তো? আবার দেখো হেমিসেলুলোজ। হেমিসেলুলোজে কি কি থাকে? জাইলোজ, জাইলোজ, অ্যারাবান্স, গ্যালাকটেন্স, জাইলোজ, অ্যারাবান্স, গ্যালাকটেন্স, নাম শুনছেন? হ্যাঁ, এগুলো দিয়ে তৈরি হবে কি? হেমিসেলুলোজ। স্যার জাইলোজ কি, গ্যালাকটেন্স কি, অ্যারাবেন্স কি, এন্ড গ্লুকান্স কি? চারটা। জাইলোজ, অ্যারাবেন্স, গ্লুকান্স, গ্যালাকটেন্স, চারটা। এই চারটা কিন্তু কার্বোহাইড্রেট। এই ছোট ছোট এককগুলো দিয়ে কি তৈরি হয়? হেমিসেলুলোজ। এই হেমিসেলুলোজ কি? একটা কার্বোহাইড্রেট। ওকে, আর কার্বোহাইড্রেট মানে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি এক ধরনের রাসায়নিক পদার্থ। ওকে, সেখানে নাইট্রোজেনও থাকতে পারে, তাই তো? তাহলে কি লিখবা? এখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, এন্ড অক্সিজেন থাকবে। এগুলোতে কি হবে? কার্বোহাইড্রেট। তার মানে বুঝতেই পারছো, আমি আজকে শুরুতেই বলেছিলাম যে কার্বোহাইড্রেট মানে হচ্ছে, অর্থাৎ কোষ প্রাচীর মানে হচ্ছে জৈব যৌগ, আর জৈব যৌগ মানে হচ্ছে কার্বোহাইড্রেট, যেখানে থাকবে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের একটা কিংডম থাকবে। ওকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এদের সমন্বয়ে তৈরি হয় কি? প্রাইমারি পর্দা। এই প্রাইমারি পর্দার আরো ইনফরমেশন আছে। প্রাইমারি পর্দার পুরুত্ব আছে বাচ্চারা। প্রাইমারি পর্দার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। এটা তোমার ইনফরমেটিভ একটা কোশ্চেন। 1 থেকে 3 মাইক্রোমিটার, দ্যাটস ক্লোজড। দ্যাট ইজ কি? সেকেন্ডারি। প্রাইমারি পর্দা শেষ। প্রাইমারি পর্দা কয় স্তর বিশিষ্ট? 1 স্তর বিশিষ্ট। মানে থিকনেস কত? 1 থেকে 3 মাইক্রোমিটার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সেকেন্ড যে অপশনটা আছে আমাদের, সেকেন্ডারি পর্দা, অর্থাৎ প্রাইমারি পর্দার উপরে আরো কিছু বিগ লেভেলের কার্বোহাইড্রেট এসে জমবে, যেগুলো হচ্ছে মোমের ন্যায় এক ধরনের রাসায়নিক পদার্থ, শক্ত। তারা কারা? লিগনিন, সুবিরিন, প্যাকটিন, সাথে থাকবে কি? সেলুলোজ। দ্যাট ইজ আ কমন ফ্যাক্ট, সেলুলোজ থাকবে। এন্ড সেলুলোজ কি দিয়ে তৈরি হয় জানো? এখন অনেকে প্রশ্ন করে, স্যার সেলুলোজ কি আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ? এটা আবার কি জিনিস? মাই ডিয়ার স্টুডেন্টস, এটা জানতে তোমাকে পুরো ডিটেলস ক্লাসে নজর রাখতে হবে। ওমেগার যে ক্লাসগুলো হয়, স্পেশালি আমাদের এই অধ্যায়টা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের 3য় অধ্যায়, সেল কেমিস্ট্রিতে জানলেই, তুমি দেখলেই বুঝবা যে আলফা বিটা গ্লুকোজ, আলফা বিটা ফ্রুক্টোজ কি। ভাইয়া বিটা ডি গ্লুকোজের অসংখ্য পলিমার নিয়ে তৈরি হয় সেলুলোজ। আর অসংখ্য সেলুলোজ নিয়ে কি হবে সেটি দেখার অপেক্ষা। সো মাই ডিয়ার স্টুডেন্টস,
তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি পর্দার উপরে লিগনিন, সুবিরিন, এই যে এটা এই যে দেখো, এই যে এখানে আমি যদি ডট দিয়ে বুঝাই, এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হচ্ছে। কিসের রাসায়নিক পদার্থ? সেগুলো হচ্ছে পদার্থগুলো কি? লিগনিন, সুবিরিন, প্যাকটিন, সাথে কি সেলুলোজ। এরা কি? কার্বোহাইড্রেট। এখন লিগনিন, সুবিরিন এরা কারা? প্যাকটিন এরা কারা? এটা হচ্ছে মোম সদৃশ, তো তেলের ন্যায় এক ধরনের রাসায়নিক পদার্থ, দ্যাট ইজ কার্বোহাইড্রেট। সো তুমি যদি আসো এবার স্যার, তাহলে প্রায় সেকেন্ডারি পর্দাটা কয় স্তর বিশিষ্ট? সেকেন্ডারি পর্দা হচ্ছে ভাইয়া 3 স্তর বিশিষ্ট। কয়টা? 3। এখানে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তুমি বলতেই পারো, বা আমরা যেমন হার্টে পড়ি, হার্টের যে পেশি থাকে লেয়ার 3টা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আবার আমাদের ভ্রূণীয় স্তরের পরিণতি আছে কয়টা? 3টা, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এখানে তুমি বলতে পারো বহিত্বক, মধ্যত্বক এবং কি অন্তত্বক। এটা যদি আমি বলি বহিত্বক, এটা মধ্যত্বক, এটা কি অন্তত্বক, তার মানে 3 স্তর বিশিষ্ট। এবং প্রতিটা স্তরের পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। এখানে প্রত্যেকটা স্তরের পুরুত্ব কত বাচ্চারা? 5 থেকে 10 মাইক্রোমিটার, দ্যাট ইজ ক্লোজড। অর্থাৎ সেকেন্ডারি পর্দাটা কিন্তু শেষ। আমি তো বলে গেলাম আমার মতো, তুমি শিখতে হবে তোমার মতো। তাই তোমার মতো যদি আমার লেকচারটা না হয় তুমি কিন্তু বুঝবা না। তাই তোমাদের মনের এই খোয়াব, এই অজানাকে জানার জন্য আমাদের এই রহস্যময় বায়োলজি ক্লাস। আর এই বায়োলজি ক্লাসে তুমি সবকিছু হ্যান্ডিক্রাফট মানে হাতে কলমে শেখার সুযোগ থাকতেছে। এবং আমি নিচে যে বিষয়গুলো দেখাবো, যে কোষ প্রাচীরে কিন্তু আধুনিক অনেক সুন্দর সুন্দর চিত্র আছে, তুমি কিন্তু আবুল হাসান স্যারের বইয়ের চিত্রটি ফলো করবা, প্লিজ প্লিজ, এটা মাথায় রাখবা, ওকে? নাহলে কিন্তু কেটে দিবে। বাট আমরা শেখার জন্য অনেকগুলো চিত্র আমরা দেখাবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি সেকেন্ডারি পর্দাটা 3টা স্তর থাকে। কয়টা ভাইয়া? 3টা। সো আমি যদি এখানে লিখি যে সেকেন্ডারি পর্দা, ওকে? হ্যাঁ, বাংলা ইংলিশ ম্যাচ করে রাখলাম, ওকে ফাইন। তাহলে কয়টা স্তর ভাইয়া? 3টা। এখানে কে কে আসবে? লিগনিন, ঠিক আছে, লিগনিন, তারপর কে আছে? সুবেরিন, ওকে? সাথে আরেকটা কি থাকবে? প্যাকটিন। আর আরেকটা আমি লিখবো না, সেটাকে সেলুলোজ। তো সেলুলোজ তো মোটামুটি কমন জিনিস, তোমরা জানো। তাহলে এই 3টা দিয়ে তৈরি হবে সেকেন্ডারি পর্দা, ওকে? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি জানো যে হেমিসেলুলোজ একটা কোষের সাথে আরেকটা কোষের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে? এটা তোমার পরীক্ষায় আসবে, ভর্তি পরীক্ষাও আসবে, একাডেমিকেও আসবে, ওমেগার পরীক্ষাও আসবে। নিচের কোনটি ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে? অপশনে থাকবে, কি থাকবে? হেমিসেলুলোজ, জাইলোজ, অ্যারাবান্স, নাকি গ্লুকান্স? ভাইয়া জাইলোগ্লুকান্স নামে একটা রাসায়নিক পদার্থ আছে। জাইলোজ এবং গ্লুকান্স একসাথে মিলিত হয়ে একটা কোষের সাথে আরেকটা কোষের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। শিওর, ওকে? তাহলে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কোনটা? জাইলোগ্লুকান্স, অথবা তুমি চাইলে হেমিসেলুলোজও বলতে পারো। তবে সেক্ষেত্রে জাইলোজ এবং গ্লুকান্স এই অপশনগুলো আলাদা থাকবে, তবে হতে হবে একসাথে। জাইলোগ্লুকান্স ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। গ্লাইকোসাইডিক বন্ড যেভাবে কাজ করে, ঠিক ক্রস লিঙ্ক হিসেবে জাইলোগ্লুকান্সও সেম ভাবে কাজ করে। বাইরে স্টুডেন্টস, তাহলে আমাদের ভৌত গঠন হিসেবে আমরা ক্লোজ করে ফেললাম এটা, পাশাপাশি রাসায়নিক গঠনটা কিন্তু ক্লোজড, ওকে? এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি কোষ প্রাচীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন জানতে চাই, তাই তো? মাই ডিয়ার স্টুডেন্টস, সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন অবশ্যই আমি তোমাদেরকে লেকচার 3-এ দিব। আর লেকচার 3-এ কি থাকবে? কোষ প্রাচীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন, পাশাপাশি থাকবে প্রোটোপ্লাজমের আদ্যপান্ত। প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌতভিত্তিক বলা হয়, বিজ্ঞানী হাক্সলে কি বলেছেন, বিজ্ঞানী পার্কিনজি প্রোটোপ্লাজমকে কিভাবে আবিষ্কার করেছেন, এবং প্রোটোপ্লাজমকে কেনই বা জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করেছেন, সেই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ লেকচার নাম্বার 3-তে। তাহলে লেকচার 2-তে তুমি কি কি শিখলা তার একটা নজর দেখবো, তার আগে 1 মিনিট সময় নেব। মাই স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেকগুলো এই যে কোষ প্রাচীরের যে চিত্র এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, যে বারবার যে কোষ প্রাচীর কি কি দ্বারা তৈরি হয়, কি কি থাকে, কোষ প্রাচীর অ্যাকচুয়ালি কি কি দ্বারা তৈরি হবে, সেই চিত্রগুলা, ওগুলোতে আমরা সময় নষ্ট করবো না। তোমরা একটু রাসায়নিক গঠনে দেখো, যেটা আমি একটু আগে তোমাদেরকে পড়াইছি, বলে গেছি। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। 6 কার্বন বিশিষ্ট, কয় কার্বন? 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ। এখন আমি আবার বলছি, বিটা ডি গ্লুকোজ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ বিটা ডি গ্লুকোজ আমরা কোথায় শিখবো? অধ্যায় 3-এ। তারপর একটু জেনে নাও যে রাসায়নিক গঠনটা কিন্তু অনেক ডিটেলস ইলাবোরেট, ওকে? বাট অল্প সময়টা শেখা যাবে না। তারপর আমি একটু আলোচনা করি তোমাদের সামনে, অল্প একটু, ঠিক আছে? রাসায়নিক গঠনটা ভাইয়া, এখানে তুমি একটা জিনিস দেখবা যে কোষ প্রাচীরের প্রধান 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 উপাদান কি? সেলুলোজ। এই দেখো কেনা, সেলুলোজ, এটা তোমার জানতে হবে। এটা না জানলে তোমার লাইফে বোটানি পড়ে কোনো শান্তি নাই। সেলুলোজ 6 কার্বন বিশিষ্ট বিটা ডি, কয় কার্বন? 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ মিলিত হয়ে তৈরি করে সেলুলোজ। স্যার 3 থেকে 3000, কত থেকে? 3 থেকে 3000, লুক অ্যাট। অথবা আমি এভাবে বলতে পারি 300 থেকে 3000 সেলুলোজ, 300 থেকে 3000, হ্যাঁ 300 থেকে
3000 বিটাডি সেলুলোজ একসাথে মিলিত হয়ে তৈরি করে একটা সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন। এখন তুমি বলতে পারো স্যার বুঝলাম না, আর 100টা সেলুলোজ চেইন নিয়ে কি হয়? তো এইটা যদি তুমি জানো যে 6 কার্বন বিশিষ্ট বিটাডি গ্লুকোজ কয়টা আসবে, 300 থেকে 3000 হয়ে যাবে কি সেলুলোজ চেইন। আর মনে রাখবা 100টা সেলুলোজ চেইন নিয়ে কয়টা, এই যে 100টি সেলুলোজ চেইন নিয়ে তৈরি হবে ক্রিস্টালাইন মাইসেলিস। কি হবে? ক্রিস্টালাইন মাইসেলিস। মাই ডিয়ার স্টুডেন্টস, 19 এবং 20 2019-20 যে সেশনটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে একটি প্রশ্ন এসেছিল, সেটি হলো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক নিচের কোনটি? আমিও অবাক হয়েছিলাম যে এত সহজ প্রশ্ন কিভাবে আসে। অধিকাংশ স্টুডেন্ট এই প্রশ্নটি ভুল করে, কারণ সেখানে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান হিসেবে অথবা কোষের যদি বলে যে কোষের ক্ষুদ্রতম গাঠনিক একক কি, কোষ প্রাচীর, তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? মাইসেলি অথবা ক্রিস্টালাইন মাইসেলিস। ওকে, এই যে 100টা চেইন নিয়ে এখানে কি লিখবো আমরা? মাইসেলি, মাইসেলি, মাইসেলি। হ্যাঁ, আর যদি তুমি বলো স্যার তারপর তারপর তো আরো মজার মজার কাহিনী আছে, সেটা কি? 20টা, কয়টা? অনলি ফর 20টা। হ্যাঁ, এই 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে তৈরি হবে কি জানো? বলো তো? ম্যাক্রোফাইব্রিল। কি হবে? ম্যাক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, ম্যাক্রো, এই যে সরি মাইক্রোফাইব্রিল। কি তৈরি হবে বাচ্চারা? মাইক্রোফাইব্রিল। হ্যাঁ, একটা সুতার মতো জাল, নেট, ফাইব্রিল। আর ভাইয়া তোমার 250টি, কতটি? এই 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে তৈরি হবে কি? ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল, দ্যাট ইজ কোষ প্রাচীর। ওকে, দ্যাট ইজ কি? কোষ প্রাচীর। তাহলে ম্যাক্রোফাইব্রিলটা কিভাবে হলো? ম্যাক্রোফাইব্রিলটা তৈরি হলো 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের সেলুলোজ নিয়ে। আর সেলুলোজ কণা নিয়ে আমরা দেখে ফেললাম যে 250টা মাইক্রোফাইব্রিল নিয়ে তৈরি হয় ম্যাক্রোফাইব্রিল, দ্যাট ইজ কল্ড কোষ প্রাচীর। সো এখানে তোমরা আরো কিছু বিষয় দেখতে পাবা যেগুলো আমি একটু আগেও বলেছি। সো এই নিয়ে হচ্ছে আমাদের রাসায়নিক গঠনের কোষ প্রাচীর, যেটা আমি ভৌত গঠনে অনেকবার আলোচনা করেছি। এখন তোমরা এইখানে দেখতে পারো সূক্ষ্মাতিসূক্ষ্ম গঠন। এই সূক্ষ্মাতিসূক্ষ্ম গঠনটা কিন্তু আমার এইখানে শেষ, দেখছো? একটা পরে দিয়ে গিয়ে আরেকটা শেষ। বেলেসার যেমন, এগুলো আমি কিন্তু আপনাদের ভৌত গঠনে আলোচনা করে গেছি। মানে অল্প সময়ে অধিক শেখা যায়, এই ওমেগার অনলাইন ক্লাস করলেই বোঝা যায়। আসেন দেখি কেমন হয়। আপাতত আমরা লেকচারের একেবারে ধার প্রান্তে চলে আসছি। আমরা পলিস্যাকারাইড কি বলেছি, কার্বোহাইড্রেট কি বলেছি, লিগনিন, সুপিরিন, প্যাকটিন, গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ সবই বলা শেষ। এখন শেষ করব কোষ প্রাচীরের সূক্ষ্মাতিসূক্ষ্ম গঠনের একেবারে দ্বার প্রান্তে এসে। আপাতত আমাদের মেবি শেষ। এই দেখো তোমরা মিলিয়ে নাও যে 250টি মাইক্রোফাইব্রিল একসাথে মিলিত হয়ে তৈরি করে কি? ম্যাক্রোফাইব্রিল। আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল নিয়ে তৈরি হয় ফাইবার, তন্তু অথবা কোষ প্রাচীর। এরপর তুমি শিখতে পারো কোষ প্রাচীরের কাজ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কথা দিয়েছিলাম সূক্ষ্মাতিসূক্ষ্ম গঠনটা 3 নম্বর লেকচারে আলোচনা করব। এটাও কিন্তু শেষ। তাহলে আমাদের 3 নম্বর লেকচারটা কি হবে? আমাদের 3 নম্বর লেকচারটা থাকবে প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লির উপরে। সো আশা করি আপনারা প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি ভালোভাবে পড়ে রাখবেন এবং ওমেগার এই 3 নম্বর লেকচারে অবশ্যই অংশগ্রহণ করবেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।